হ্যালো। কিরে কটা বাজে? তুই যে বললি তাড়াতাড়ি বেরোবি, অনেক লেট হয়ে গেল তো। হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি তো দাঁড়িয়ে রয়েছি তোর জন্য। আসছি আসছি, রাস্তায় আছি। ঠিক আছে, বেরো বেরো। একটা জিনিস কয়েকদিন ধরে মাথায় ঘুরছিল, একটা মানুষ কিভাবে 15 বছরের 60টি বিশাল সাহিত্যের অনুবাদ করেছেন, যা কিনা আমরা যদি প্রতিদিন একটা করেও পৃষ্ঠা পড়ি তা হলেও 122 বছর লাগবে। আর যদি প্রতি মাসে একটা করেও বই পড়ি তবে 15 বছর লাগবে সেটা শেষ করতে। কিভাবে সম্ভব এটা? আজকে সেটাই দেখতে যাব। সাথে আরো কিছু উপরি পাওনা তো আছেই। তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক আবার একটা নতুন গল্পের সন্ধানে আমার সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাউন্টেন ভাইস। আর হ্যাঁ, আমার এই ধরনের ব্লগ যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের এই ভালোবাসাই আমার কাজের উৎস। আর এই ভালোবাসা ছাড়া আমি সম্পূর্ণ তুচ্ছ। যাই হোক, আসল গল্পে ফেরা যাক। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ঘন্টাখানেক হলো। এক কাপ চা না হলে শরীরটা সতেজ হচ্ছে না। যেই ভাবনা সেই কাজ। পথে এক জায়গায় চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। গরম গরম চায়ে চুমুক দিতে দিতে আজকের গল্পের সঙ্গীতের সাথে একটু পরিচয় করে নিই। এই যে, এটা হলো অভিজিৎ, ইনি হলেন বৃষ্টি, আর এটা হলো আমার ওয়াইফ দিয়া। আর সব থেকে ছোট যে সদস্যকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন অর্ক দত্ত, খুবই শান্তশিষ্ট একজন বালক, ও বলে আর কি। আর আজকের গল্পের আমাদের সারথি ছিল বিশ্বনাথ দা। আরো কিছুটা যাওয়ার পর সবার উদরে টান লাগতেই একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম। সকালের ব্রেকফাস্টটা এখানেই সারবো। অর্ডার করেছিলাম রুটি আর তরকা। অভিজিৎ আর বৃষ্টি নিয়েছিল আলুর পরোটা, সাথে পাঁচমিশালি আচার। খাবারের মান অপেক্ষাকৃত ভালোই ছিল। সেই সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে NH-12 ধরে একে একে শিমুরালি, চাকদাহ, পায়রাডাঙ্গা, রানাঘাট, কৃষ্ণনগর পার করে যখন গন্তব্যে এসে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা 9:30 ছুঁইছিল। আরে, আপনাদের তো আজকের জায়গাটির নামই জানাইনি। এটা হলো মিয়াপুর, যাকে আমরা বর্তমানে মায়াপুর নামে চিনি বা জানি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভাগীরথী নদীর পূর্ব পার্শ্বে অবস্থিত এই স্থানের দক্ষিণ অংশে জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে। 20 শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং পরবর্তীতে ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস দ্বারা এই স্থানকে মায়াপুর নামে প্রচারিত করা হয়। 1966 সালে শ্রী প্রভুপাদ মায়াপুর প্রতিষ্ঠা করেন। অখণ্ড কীর্তনের সামনেটা ঢুমেরে চলে এলাম গদা ভবনের সামনে দুপুরের প্রসাদ গ্রহণের জন্য টোকেন কাটতে। হ্যাঁ, আপনারা যারা মনে করছেন বিনামূল্যে প্রসাদ গ্রহণের জন্য টিকিট সংগ্রহ করবেন তারা সকাল 7টা থেকে সকাল 8টার মধ্যে গৌরাঙ্গ কুটিরের বিপরীত কাউন্টারে সংগ্রহ করতে পারেন। কত করে পড়লো? বাচ্চাদের যারা 4 বছরের নিচে তাদের পড়েছে 50 টাকা, আর বড়দের 80 টাকা। এটা হচ্ছে দুপুরের জন্য, তাই তো? এটা দুপুরের জন্য। রাত্রেবেলায় এই 80 টাকারটা আবার 50 টাকা হয়ে যায়। তো বোঝা গেল দুপুরবেলার কুপন কাটা হয়ে গেছে। আর আমরা টোটাল আছি কজন? 1 2 3 4 5 জন, আর একজন ছোটো বাচ্চা।
সব মিলিয়ে টিকিট একদম বড় কাটা একটা। হয়ে গেছে। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি পুষ্প সমাধির সামনে। 1 সেপ্টেম্বর 1896 সালে কলকাতার এক হিন্দু পরিবারে শ্রী গৌরমোহন দে ও শ্রীমতী রজনী দে জন্ম দেন অভয়চরণ দে নামে এক পুত্র সন্তান, যাহার বর্তমান নাম শ্রী প্রভু। 1965 সালে 69 বছর বয়সে নিউ ইয়র্ক সিটি থেকে তিনি কৃষ্ণ নাম প্রচার শুরু করেন। শ্রী প্রভুপাদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান সম্ভবত তার বই। তিনি কৃষ্ণ ঐতিহ্যের উপর 70টিরও বেশি খণ্ড রচনা করেছেন। তার লেখা 76টি ভাষায় অনুদিত হয়েছে। 14 নভেম্বর 1977 সালে মাত্র 81 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। একটা ইনফরমেশন দিয়ে দিই, এই স্থানটি দর্শন করতে হলে আপনি মোবাইল, ক্যামেরা, জুতা, যে কোনো নেশাদ্রব্য কাছে রাখলেই ভেতরে প্রবেশ করতে পারবেন না। মানে এগুলো নিয়ে ভেতরে ঢোকা যাবে না। পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো নতুন চন্দ্রোদয় মন্দির। বিশ্বের সব থেকে বড় ডোম রয়েছে এই নবচন্দ্রোদয় মন্দিরে। এই মন্দির তৈরির বাজেট হলো ভারতীয় টাকায় প্রায় 700 কোটি টাকা, যার কাজ শুরু হয়েছিল 2010 সালে এবং শেষ হবে 2026 সালে। অর্থাৎ 16 বছর লাগবে পুরো মন্দির তৈরি করতে। এইসব দেখতে দেখতে হরি বলছে বেলা 1:10। অভিজিৎ বলল প্রসাদ গ্রহণের সময় নাকি দুপুর 2টো পর্যন্ত। তাই চলে এলাম গদা ভবনের সামনে। দুপুরের প্রসাদ গ্রহণের জন্য প্রচুর ভিড়ের মধ্যে থেকে ভেতরে পৌঁছে প্লেটটা হাতে নিয়ে একে একে সমস্ত খাবার সাজিয়ে নিজের আসন গ্রহণ। একমাত্র এই গদা ভবনেই বুফের ব্যবস্থা রয়েছে এবং অতিরিক্ত প্রসাদ প্রয়োজন হলে আপনি আবারও গিয়ে সংগ্রহ করতে পারেন। কিন্তু আমি বলবো নষ্ট না করে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রসাদ করুন। আজকের প্রসাদে ছিল সাদা ভাত, রুটি, বেগুনি, ডাল, একটা সবজি, চানা পনির ও পায়েস। যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এলাম ডিজিটাল থিয়েটার দেখতে। সত্যি বলছি, দারুণ একটা অভিজ্ঞতা। আমি আপনাদের বলবো, যদি বাচ্চাদের নিয়ে এখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা দেখতে ভুলবেন না। খুব ভালো লাগবে, বাচ্চা বড় সবার। আচ্ছা, ভিতরে গরুর গাড়ি ও টোটোর ব্যবস্থা রয়েছে। যদি আপনারা মনে করেন অর্থের বিনিময়ে এই স্থানটি ঘুরে দেখতে পারেন। থিয়েটার দেখে আমরা পা বাড়িয়েছিলাম গোশালা দর্শনের জন্য। সেখানে গিয়ে বিভিন্ন প্রজাতির গরু দেখার পরে যখন সন্ধ্যা আরতি দেখার জন্যে ফিরে আসছি, ঠিক সেই সময় এমন একটা সুন্দর ল্যান্ডস্কেপ আমাদেরকে মায়াপুর উপহার দিয়েছিল, যেটা কিনা আমরা এখন আর শহর অঞ্চলে খুঁজেও পাই না। ওই একই মন্দির তো। তুমি যেটা বললে এটাই দেখানো হয়। তোমরা যদি না দেখে থাকো দেখে থাকো। হ্যাঁ, এই লাল রঙের একটা গরু আছে এখানে। এখন আর লাল নেই, কালো হয়ে গেছে। এটা ধরো দেখি, না না। সন্ধ্যা আরতি দর্শন করে যখন বাড়ি ফিরছি, ঘড়িতে তখন রাত্রি 8টা। আমার মনে হয় একদিনে সমস্ত মায়াপুর ঘোরা যায় না। যাই হোক, জীবনে অনেক কিছু চাইলেও তো পাওয়া সম্ভব না। বৃষ্টি ভেজা রাতে মনের মধ্যে অনেক আবেগ আর রাধা মাধবকে আবার মন ভরে দেখার আশা নিয়ে আজকে আবার বাড়ির পথে রওনা দিলাম। কিন্তু সত্যি মনটা খুব খারাপ। আমার মতন আপনাদেরও যদি কখনো মন খারাপ হয়, তাহলে জীবনে অন্তত একবার এখানে এসে রাধা মাধবকে দেখে যান। বিশ্বাস করুন, সত্যি একটা আলাদা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন। আবার ফিরবো একটা নতুন গল্প নিয়ে। আজকের মতন এখানেই বিদায়। শুভরাত্রি,
সবাই ভালো থাকবেন।